নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয়ের গভীরে ঢুকতে চলেছি যা আক্ষরিক অর্থেই রাজ্য রাজনীতির একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঐতিহাসিক ক্ষমতার পালাবদল এবং এর পেছনের জটিল রাজনৈতিক সমীকরণ নিয়ে। ঠিক কিভাবে এই পুরো মেকানিজমটা কাজ করছে আর এর তাৎক্ষণিক প্রভাবই বা কী হতে পারে, আজ আমরা সেটাই একেবারে নিরপেক্ষভাবে কোনো রকম রাগঢাক না করে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বিরাট প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। একটু ভাবুন, একদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিখুঁত সুশৃঙ্খল একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়া, আর ঠিক অন্যদিকে বাস্তবের মাটিতে চলছে চরম এক অস্থিরতা। প্রশ্নটা হলো, একটা রাজ্য কিভাবে এত তীব্র রাজনৈতিক সংঘাত আর উত্তেজনার মধ্যে দিয়ে একটা ঐতিহাসিক ক্ষমতার হস্তান্তর সফলভাবে পরিচালনা করে? এই যে দুটো সম্পূর্ণ আলাদা ছবি, এই দ্বৈত চিত্রটাই কিন্তু আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, চলুন একেবারে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। ২০৭। হ্যাঁ, এটা কিন্তু স্রেফ একটা সংখ্যা নয়। একটু ভেবে দেখুন, নির্বাচনে জয়লাভ করে এই ২০৭ জন নতুন বিজেপি বিধায়ক এবার বিধানসভায় পা রাখতে চলেছেন। এই বিপুল সংখ্যাটাই প্রমাণ করে দিচ্ছে যে আসন্ন এই আইনি আর প্রশাসনিক পরিবর্তনের মাত্রাটা ঠিক কতটা বিশাল হতে চলেছে। আর এই বিপুল জয়ের পরেই বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে একেবারে শীর্ষ পর্যায়ের তৎপরতা। নিউটাউন রাজারহাটের একটা ৫ তারা হোটেলে, আরও নির্দিষ্ট করে বললে নোভোটেল হোটেলে, এই মুহূর্তেই চলছে মেগা রুদ্ধদ্বার বৈঠক। এগুলো কিন্তু কোনো সাধারণ আলোচনা নয়। পর্দার আড়ালে এখান থেকেই নির্ধারিত হতে চলেছে এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। ক্ষমতার অলিন্দে কিভাবে একেবারে মাপা ছকে রণকৌশল তৈরি হয়, এই হাই প্রোফাইল বৈঠকগুলো কিন্তু তারই সবচেয়ে বড় প্রমাণ। আর ঠিক এই জায়গাটাতেই উঠে আসছে বেশ কয়েকটা হেভিওয়েট নাম, যা এই মুহূর্তে রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। একদিকে যেমন রয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। অনেকের মতেই মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে। আবার অন্যদিকে রয়েছেন সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা, যারা শীর্ষ নেতৃত্বের এই রুদ্ধতার আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা এখানে কিন্তু কোনো পক্ষের হয়ে কথা বলছি না, বরং মিডিয়া আর রাজনৈতিক মহলের ভেতরে ঠিক কী চলছে সেই অবিকল চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই এত বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে কারা? রাজ্যের ভবিষ্যৎ মন্ত্রিসভার রূপরেখা তৈরি করতে এবং তাতে চূড়ান্ত সবুজ সংকেত দিতে জাতীয় স্তরের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে সরাসরি ময়দানে নেমে পড়েছেন। অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন নবীন এবং সহ-পর্যবেক্ষক হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সবাই কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবার অমিত শাহের আজকের শিডিউলটা একবার খেয়াল করুন। দেখলেই বুঝতে পারবেন পুরো ব্যাপারটা ঠিক কত দ্রুত আর কতটা সুপরিকল্পিতভাবে এগোচ্ছে। বিমানবন্দরে পা রাখার পর সোজা দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেওয়া, আর সেখান থেকে সরাসরি দুপুর ১২টায় নোভোটেলের সেই স্ট্র্যাটেজিক বা কৌশলগত বৈঠকে যোগদান। এই দ্রুত গতির রুটিনটাই বুঝিয়ে দিচ্ছে ক্ষমতার পালাবদল নিয়ে তারা কতটা সিরিয়াস। এদিকে আবার আরেকটা ছবি দেখা যাচ্ছে। রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার একেবারে সেজে উঠেছে নবনির্বাচিত বিধায়কদের প্রথম মেগা বৈঠকের জন্য। সবরকম প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এমনকি সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিশাল বড় বড় পোর্ট্রেটও লাগানো হয়েছে। এটা কিন্তু নিছকই সাজসজ্জা নয়, বরং এই মুহূর্তের রাজনৈতিক গাম্ভীর্য এবং দলীয় শৃঙ্খলার একটা মস্ত বড় প্রতীক। পুরো মেকানিজমটা আসলে কিভাবে কাজ করছে, চলুন একটু ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথম ধাপ হল পরিষদীয় নেতা নির্বাচন করা, যিনি বিধানসভায় দলের নেতৃত্ব দেবেন। এরপর দ্বিতীয় ধাপে হবে মন্ত্রিসভা গঠন এবং কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন সেটা বণ্টন করা। আর সবশেষে তৃতীয় ধাপ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান। একটা হোটেলের বদ্ধ ঘর থেকে শুরু করে প্রকাশ্য ময়দানের শপথ গ্রহণ, পুরো ব্লুপ্রিন্টটা ঠিক এইভাবেই সাজানো হয়েছে। কিন্তু এই যে এতক্ষণ ধরে আমরা একটা সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামোর ছবি দেখছিলাম, বাস্তবের মাটিতে চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ঐতিহাসিক পালাবদলের ঠিক সমান্তরালে চলছে নির্বাচন পরবর্তী এক মারাত্মক হিংসা। একদিকে যখন ৫ তারা হোটেলে আনুষ্ঠানিক বৈঠক চলছে, ঠিক সেই একই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে একের পর এক হিংসাত্মক ঘটনা। এই রাজনৈতিক পালাবদলের এটা এক অন্ধকার দিক। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ সেটা এই মর্মান্তিক খবরটা দেখলেই বোঝা যায়। শুভেন্দু অধিকারীর পিএকে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টা আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে জানাচ্ছি, কিন্তু এই খবরটার গুরুত্ব এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। একদিকে যখন সরকার গঠনের ব্লুপ্রিন্টস তৈরি হচ্ছে, ঠিক তখনই গ্রাউন্ড লেভেলের এই ভয়ঙ্কর খবর আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আর তীব্র রাজনৈতিক সংঘাতের আসল ছবিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুভেন্দু অধিকারীকে টার্গেট করার ষড়যন্ত্রের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব অভিযোগ উঠছে, আর এই রাজনৈতিক বাধানুবাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসছে। দেখুন, আমরা এখানে কোনো অভিযোগকে সমর্থন করছি না বা কারো পক্ষ নিচ্ছি না, কিন্তু নির্বাচন পরবর্তী এই ভয়ঙ্কর অস্থিরতা এবং অভিযোগ পাল্টা অভিযোগের যে বাতাবরণ তৈরি হয়েছে সেটা বস্তুনিষ্ঠভাবে জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। চলুন এবার একটু অন্য দিক থেকে বিষয়টা দেখি। এই যে এত কিছু ঘটছে, এর প্রভাব কি শুধুই বাংলার সীমানায় আটকে আছে? একেবারেই নয়। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের রাজনৈতিক ঢেউ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চলুন দেখে নিই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই ফলাফল ঠিক কী ধরনের প্রভাব ফেলছে। বাংলার এই বিপুল জয়ের ঢেউ সোজা গিয়ে আছড়ে পড়েছে প্রতিবেশী রাজ্য বিহারে। সেখানে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশাল বিজয় রোড শোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। একটা রাজ্যের নির্বাচনী জয় কিভাবে চোখের পলকে অন্যান্য রাজ্যে একটা রাজনৈতিক উদ্দীপনা আর সেলিব্রেশনের মোমেন্টাম তৈরি করে দিতে পারে, এটা তারই একটা জ্বলন্ত উদাহরণ। আর সবথেকে অবাক করা বিষয় হল, এই নির্বাচনের প্রভাব খোদ সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও পৌঁছে গেছে। ভাবা যায়, বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বাংলার এই ফলাফলকে পাকিস্তানের শাহবাজ এবং মুনিরের জন্য রীতিমতো একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একটা রাজ্যের নির্বাচন নিয়ে যে অন্য একটা দেশেও এত বড় মাপের চর্চা হতে পারে, তা সত্যিই অভাবনীয়। এটা আন্তর্জাতিক রাজনীতির এক অদ্ভুত দিক আমাদের সামনে তুলে ধরে। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পর একদম শেষে এসে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তা হল, একদিকে এমন একটা নির্ণায়ক এবং বিপুল জয়, আর ঠিক অন্যদিকে এই তীব্র সংঘাত ও নাগরিক অস্থিরতা। এই দুইয়ের এক অদ্ভুত উত্তাল মিশ্রণ নতুন সরকারের শুরুর দিনগুলোকে ঠিক কিভাবে আকার দেবে। এই পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন নেতৃত্ব কিভাবে রাজ্য পরিচালনা করবে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই আলোচনার পর জটিল এই রাজনৈতিক সমীকরণগুলো আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। এই প্রশ্নটা নিয়েই আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।